সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ সবুর খান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন পুঁজিবাজার বিশ্লেষক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ ফুরকান উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাই, এই ব্যবসায়ী নেতা হিসাবে আপনি ছিলেন ঢাকা চেম্বারে কিছুদিন আগেও। আপনি ব্যবসায়ীদের কথা বিভিন্ন জায়গায় তুলে ধরছেন, কিন্তু আর্থিক খাত নিয়ে যদি আমরা দেখি, আর্থিক খাতের যে দুটি ভাগ আছে, ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট, সেই দুটির অবস্থা এখন বলা হচ্ছে যে সবচেয়ে নাজুক এবং এইখানে আস্থা সবচেয়ে কম মানুষের, সাধারণ মানুষের। তো সেই আস্থা ফেরানোর জন্য আমরা তেমন কোনো উদ্যোগ দেখছি না, যদিও মানি মার্কেটের ব্যাপারে মানে নীতি নির্ধারকদের দৃষ্টিটা একটু বেশি দেখা যাচ্ছে। তারপরও কিন্তু মানি মার্কেটের উপরে তেমন আস্থা নেই, আর ক্যাপিটাল মার্কেটের উপরে তো আস্থা নেই। এই অবস্থায় দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য এই দুটি সেক্টরকে বাদ দিয়ে আসলে কিভাবে হয়, কিংবা এই দুটি সেক্টরের আস্থা ফিরিয়ে আনার জন্য কি করা উচিত? ওয়েল, এইটা আমার মনে খুব ভালো একটা পয়েন্ট। প্রথম হচ্ছে যে আসলে ডেফিনেটলি আমরা সবসময় বলি যে পুঁজিবাজারের শক্তিশালী করা ছাড়া কিন্তু অর্থনীতি মানে দ্রুতগতি বা অর্থনীতিতে এক্সপান্ড করার স্কোপ কিন্তু সীমিত থাকে। কিন্তু বাংলাদেশে কেন এটা হয়, আমি খুব ডাইরেক্ট যদি চলে যাই যে আমি আসলে এক্স্যাক্টলি যদি অ্যানালাইসিসটা, যেটা আমি ব্যক্তিগত দুইটা অবস্থান থেকে দেখি আমি, কারণ যেহেতু ডিএসসিতে একসময় ডাইরেক্টর ছিলাম, একইভাবে একটা কোম্পানি, তো আমারও একটা কোম্পানি পাবলিক লিস্টের, আবার পাশাপাশি আমি বিজনেস কমিউনিটিতেও রিপ্রেজেন্ট করেছি। তো তিনটা জায়গাতে একটা জায়গায় দেখেছি যে আসলে আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমাদের যারা স্টক মার্কেটে যারা আছে তাদের কিন্তু এখনও তারা কিন্তু, যেটাকে আমরা বলি যে তারা মোহ বা তারা ওই যে বলা যায় যে কিছু বিশ্বাসের উপরে তারা মুভ করে, যে বিশ্বাসটা হলো ডকুমেন্টেশনে না, প্রপাগান্ডা। বলা হয় যে একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসলে কিন্তু মার্কেটটা হুট করে বেড়ে যায়, কিন্তু আসলে সেই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা কতটুকু এফেক্টিভ, আসলে কোম্পানিটা তার অ্যানালাইসিস কতটুকু, যারা রান করছে তারা কতটুকু স্বচ্ছর সাথে রান করছে, এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। আমি বলছি যে অনেকগুলো বিবেচ্য বিষয়, কারণ একটা ব্যাপার দিস ইজ ট্রু যে আসলে পুঁজিবাজারটা যে কোনোভাবেই হোক 96-এর পরে কিন্তু কনফিডেন্সে আসতে পারে না, কিন্তু বাট এই ক্ষেত্রে সরকার বারবার চেষ্টা করে, এবং মাঝে মধ্যে এমন অবস্থা হয় 2 দিন 3 দিন মার্কেটটা ভালো থাকে, তখন আবার মানুষগুলো কিন্তু আশায় বুক বেঁধে আবার এই মার্কেটে তারা দৌড়িয়ে আসে, কিন্তু আবার ধপাস করে নেমে যায়, তখন আবার ব্যাক করে চলে আসে। মানে এইভাবেই কিন্তু আমি মনে হয় যে গত 10-12 বছর বা কন্টিনিউয়াসলি কিন্তু চলছে। একইভাবে বাংলাদেশ ব্যাংককে আমরা অনেক সময় দোষারোপ করেছি, বাংলাদেশ ব্যাংকও কিন্তু নতুন নতুন পলিসি নিয়েছে, ব্যাংকগুলোর উপরে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিছু মানে রেস্ট্রিকশন দেওয়ার পরেও কিন্তু সেগুলোও কিন্তু আস্তে আস্তে কিছুটা রিল্যাক্স করেছে, টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। আবার একইভাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন কিন্তু এনকারেজ করছে ব্যাংকগুলো তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যাতে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে আমি যদি বলি যে প্রবলেমটা গ্রাহক পর্যায়ে, কারণ আপনি আর লক্ষ্য করে দেখুন যে আপনি যদি একটা ভালো প্রোগ্রাম দেওয়ার পরে যদি আপনি গ্রাহক না পান, তাহলে আপনি কি ভালো প্রোগ্রাম করবেন? সেই কারণে আমি বলছি যে বাংলাদেশে এখনও কিন্তু পুঁজিবাজারে আমি বলবো যে অনেক কোম্পানি আছে যাদের কিন্তু এবিলিটি আছে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনার, কিন্তু দেখা যাচ্ছে যে ওই কোম্পানিগুলো কিন্তু মার্কেটে সেই পরিমাণ মানে গ্রাহকদের কাছ থেকে, বা আমি যদি বলি যে যারা স্টক মার্কেটে যারা শেয়ার যারা কেনাবেচার সাথে যারা জড়িত বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে, তাদের কিন্তু প্রপার দৃষ্টি আকর্ষণ করতে না পারার কারণে কি হচ্ছে, সঠিক যারা ইনভেস্টর তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম যারা মিসগাইডেড হচ্ছে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে গত কয়েকদিন আগে কিন্তু কোনো একটা পত্রিকার লিড নিয়েছিল যে এই কোম্পানি 300 কোটি টাকা নিয়ে লোপাট হয়ে গেল। এখন এখানে যদি আমি আসি, এই যে লোপাটটা হলো কেন, এখানে কিন্তু সরকারের বা নীতি নির্ধারক যারা ছিল সরকারি মহলে তাদের কিছু ব্যর্থতা আছে। তার কারণ হচ্ছে যারা লোপাট করে নিয়ে যায় এই যে 300 কোটি টাকা, এইভাবে কিন্তু আমি একটা উদাহরণ দিলাম, তার মানে এই 300 কোটি টাকার সাথে কত হাজার লোকের কিন্তু সারা জীবনের পুঁজি কিন্তু এখানে ইনভলভ আছে। তাহলে তারা যখন সমাধা পায় না, তখন তাদের সাথে সাথে কিন্তু একটা বড় জনগোষ্ঠী কিন্তু তখন মনে করে যে না, আসলে এই মার্কেটের উপর আস্থা রাখা যায় না, তখন তারা কিন্তু আস্তে আবার ব্যাক ফুটে চলে আসে। আবার 2 দিন পরে যখন আমরা বা আমাদেরই কেউ যখন আবার আশায় বুক বেঁধে তাদেরকে ডাকে, তারা আবার আসে। তাহলে এই অবস্থা থেকে মনে হয় উত্তরণের সবচেয়ে সহজ পথটাই হচ্ছে যে আসলে আমাদেরকে স্পেসিফিক্যালি যারা অন্যায় করে বা যারা এই মার্কেটগুলোকে আসলে এইভাবে ভোলাটাইল করার জন্য তাদের নেগেটিভ ভূমিকা পালন করবে, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং তাদের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিন্তু আসলে সলিউশন না নিলে কিন্তু আসলে ব্যাংকে সাধারণ মানুষ এখন টাকা রাখছে না, কারণ রাখলে তার নেগেটিভ রিটার্ন, কারণ 4-5% পায়, ইনফ্লেশন বেশি, তাহলে নেগেটিভ রিটার্ন। সেক্ষেত্রে মানুষ সঞ্চয়পত্র কিনছে, সঞ্চয়পত্র সুদের হারও কিছুটা কমেছে, অন্য কোথাও বিনিয়োগের তেমন সুযোগ নেই, তাহলে সাধারণ মানুষ তারপরও কেন আসছে না? বিকজ সাধারণ মানুষ কিন্তু আসছে না, এই কথা কিন্তু বলা ঠিক না। আমি কিন্তু একটু আগেই বলেছি যে আপনি লক্ষ্য করে দেখবেন যে হঠাৎ করে যখনই একটা
পজিটিভ কোনো একটা নিউজ আসে তখন কিন্তু ধামাধাম 2 দিন 3 দিন কিন্তু শেয়ারের গতি কিন্তু খুব ভালো থাকে। তার মানে কি সাধারণ মানুষ ব্যাপক হারে আসছে, কারণ যেহেতু সাধারণ মানুষ অনেকের সাথেই কথা হয় এবং তাদের একটা বিরাট অংশই কিন্তু এই মার্কেটে ইনভেস্টমেন্ট করে। তার মানে আস্থা যদি ফেরানো যায় সবাই আসবে। হ্যাঁ, এখন আপনি লক্ষ্য করে দেখুন যে 100 জন লোকের ভিতরে যে 80 জন লোকই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে কি করে আরো 80 জন লোককে মোটিভেট করবে। আবার আমি যদি বলি যে 100 জনের ভিতরে 70টা লোক যদি বেনিফিশিয়ারি হয় তাহলে কিন্তু ওর ধারাবাহিকতা কিন্তু আরো 70 জন লোক বা আরো 140 জন লোক কিন্তু আসবেই। সৌরভ ভাই যে কথাগুলো বললেন তার সাথে যদি আমি একটু অ্যাড করি যে পুঁজিবাজারকে রেখে দেশের উন্নয়ন সম্ভব না, এটা তারা বলছেন, সবাই বলছেন, কিন্তু সেটি পুঁজিবাজার উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে না বলতে এটা যে বাজারের তো স্বাভাবিক হচ্ছে না। আচ্ছা, আমি আসলে আপনার সৌর ভাইকে যে কোশ্চেনটা করেছেন ওখান থেকেই একটু ধরে কথা বলতে চাই। আপনি দুটো প্রশ্ন একসাথে করেছিলেন সৌর ভাইকে, যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুটোতেই আস্থাহীনতা আছে, আস্থার সংকট কিন্তু দুটোতেই আছে। উনি ক্যাপিটাল মার্কেটটাকে অ্যাড্রেস করেছেন, খুব বেশ ভালোভাবেই উনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। আমি মানি মার্কেটটাকে একটু অ্যাড্রেস করতে চাই, দেন আমি ক্যাপিটাল মার্কেটে আসবো। প্রথম প্রশ্ন হলো যে মানি মার্কেটে এই অস্থিরতার কারণটা কোথায়? মানি মার্কেট কি? মানি মার্কেট হলো শর্ট টার্ম ফাইন্যান্স হবে, বেসিক্যালি শর্ট টার্ম ফাইন্যান্স, প্রজেক্ট ফাইন্যান্স হবে না। বেসিক্যালি মানি মার্কেট বলতে আমরা যেটা বুঝি সেটা। কোলাটেরাল ফাইন্যান্স যেটা হয় সেটা মানি মার্কেটের অংশ, কিন্তু সেটা বেশিরভাগ অংশ হয় না, বেশিরভাগই হচ্ছে এলসি, বিল্ডার্স কন্ট্রিং, পেপার ডকুমেন্ট, নেগোসিয়েশন, দিজ আর দি কল মানি, দিজ আর দি বেসিক্যালি মানি মার্কেট। বাট আমাদের এখানে যে লং টার্ম ফাইন্যান্সগুলো হচ্ছে সেটা মানি মার্কেটের পার্ট, কিন্তু তার মেজর অংশটাকে করে না। এখন প্রশ্ন আসে, প্রতিদিন পত্রিকার পাতা খুললে আমরা দেখি, যেমন কালকে আমি একটা টিভি প্রোগ্রামে দেখছিলাম, সম্ভবত শাহজালাল ব্যাংকের একটা প্রোগ্রামে এক্স এফবিবিসিআই প্রেসিডেন্ট আজাদ সাহেব বলছিলেন যে 1 লক্ষ কোটি 10% অফ দি টোটাল লোন বেডেড হয়ে গেছে। আবার উনি এটাকে বললেন, এটা অর্থমন্ত্রী সাহেবের কথা, আবার উনি যেটা বললেন যে মাননীয় অর্থমন্ত্রী এটা 10% নয়, এটা প্রায় 20%। তার মানে আমরা ফিগারটা ধরতে পারি 10 to 20%-এর একটা ফিগার লোপাট হয়ে গেছে। টাকার অঙ্কে কেউ বলে 1 লক্ষ কোটি টাকা, কেউ বলে 2 লক্ষ কোটি টাকা। তাইলে আপনি খেয়াল করে দেখেন, এই যে লোপাট হয়ে যাওয়া অথবা ব্যাড হয়ে যাওয়া অথবা প্রভিশন করা, এই যে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা, 10% অথবা 20%, হোয়াট এভার দ্য ফিগার ইজ, সেটা কিন্তু কোনটা, যে টাকাগুলো ব্যাংক প্রভিশন করেছে কিন্তু যেগুলো রাইট অফ করেছে সে অঙ্কগুলো কিন্তু এখানে নাই। সেই অঙ্কগুলোকে যদি আমি এখানে নিয়ে আসি, ব্যাংকে যেগুলো রাইট অফ করে লসে নিয়ে গিয়েছে, তাহলে এই অঙ্কের পরিমাণ কিন্তু আরও অনেক বেশি। তাইলে এটা কেন হইল খেয়াল করে দেখেন, তিনটা পার্টি এখানে। এক, যিনি লোনটা নিচ্ছে তিনি, 2 ব্যাংক, 3 কাস্টমার্স যারা ওই কোম্পানির মাল কিনে। এখন যিনি লোন চাচ্ছেন ওনাকে একটা কমন অ্যানালাইসিস করতে হবে, ব্যবসায়ী হিসেবে উনি আমার থেকে অনেক ভালো জানবেন, আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি যেটা বুঝি সেটা বলবো। ব্যাংক যখন লোনটা ফাইন্যান্স করবে তখন তার যে দক্ষ লোকের প্রয়োজন ব্যাংকিং সেক্টরে, ওই লোনটাকে অ্যানালাইসিস করার জন্য যে এই লোকটাকে আসলে লোন দেয়া যায় কি না। লং টার্মের কথা বলছি, শর্ট টার্ম নিয়ে কোনো রিস্ক কিন্তু নাই, শর্ট টার্ম লোন কিন্তু ব্যাড খুব একটা হয় না, এলসি ফাইন্যান্স কিন্তু ব্যাড হয় না, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স কিন্তু খুব একটা ব্যাড হয় না, নর্মালি বেশিরভাগ ব্যাড হয় প্রজেক্ট ফাইন্যান্স। এখন আসেন, তাইলে কি হচ্ছে, বেসিক্যালি 5 ফোর্সেস বলে অ্যানালাইসিসে একটা কথা আসছে। প্রথম, কম্পারেবিলিটি অ্যানালাইসিস করতে হবে, নতুন প্রোডাক্ট বাজারে আসতেছে কিনা এটা অ্যানালাইসিস করতে হবে, বায়ার্স পাওয়ার দেখতে হবে, সাপ্লায়ার্স পাওয়ার দেখতে হবে, সাবস্টিটিউট দেখতে হবে। আপনি দেখেন একটা ব্যাংক যখন অ্যানালাইসিস করে তখন সে এই যে 5টা যে জায়গাটা, এই 5টা জায়গার কোন জায়গাটাকে তারা হাইলাইট করে, আপনি একটা ফিজিবিলিটি রিপোর্ট, ব্যাংক যে একটা রিপোর্ট করে লোনটা ফাইন্যান্স করার জন্য বোর্ডে যে রিপোর্টটা দেয়, আপনি প্রত্যেকটা ব্যাংকের এই জায়গাগুলো খুঁজে দেখেন যে এই জায়গাগুর মধ্যে যে ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা দিচ্ছে, বলছেন এটি আসলে আমরা বইয়ে যেটা দেখে থাকি যে আমাদের দেশে কিন্তু এগুলো মানা হয় না, আপনি জানেন এবং এটা অনেকেই জানে যে বেশ কয়েকটি ঘটনা এখন বাজারে এসেছে যে লোন নিয়েছেন সকালবেলা কিন্তু লোনের অ্যাপ্লিকেশনটা হয়েছে বিকেলবেলা। এই তথ্য কিন্তু হয়েছে কিছু কিছু। আমি আসছিলাম সেই জায়গাটায়, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামাল হোসেন ভাইজান। জি বলুন। আমার 2টা প্রশ্ন ভাইজান। আসলে আপনারা তো অনেক সময় আলোচনা করেন, আসলে আমরা তো উপকৃত হচ্ছি না। আমাদের একটা প্রশ্ন হলো, আসলে আস্থার কোনো অভাব নাই। আমরা যদি পুঁজিবাজারটা নিয়ে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটা জানানো যায় যে এই সমস্যা আজকে প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত মানুষের কত আস্থা দেওয়া যায়, আমরা এত ভালো লোক বাংলাদেশ থেকে আমাদেরকে এখানে বসান আপনারা স্যারে, আমরা দেখি আপনাদেরকে জায়গা থাকি
কিন্তু আসলে আমাদের তো কোনো আশার বাণী হচ্ছে না ভাইজান। জি ধন্যবাদ মূলত দর্শক, আমরা আপনার এই আমরা বুঝতে পেরেছি আসলে আমাদের এখানে এই বিষয়গুলো আলোচনা করা ছাড়া আসলে আমাদের তেমন কিছু করার আছে বলে ওকে, আমি যেটা বলছিলাম যে এই জায়গাগুলোকে ঠিকমতো অ্যানালাইসিস হচ্ছে কিনা সেটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো আপনি লোনটা ফাইন্যান্স করলেন, করার পরে কতটুকু লোনটা ফলো আপ করলেন, যেটা এসএসসি মাঝে মধ্যে করার চেষ্টা করে, কিছুটা হলেও দুর্বল ভিত্তিতে হলেও কি চেষ্টা করে যে ফান্ড ইউটিলাইজেশনটা ঠিকমতো হয়েছে কিনা তার একটা অডিট রিপোর্ট নেয়। কিন্তু ব্যাংক যখন এরকম শত কোটি টাকা ফাইন্যান্স করে বসে, সে কি তার কোনো কোয়ার্টারলি রিপোর্ট নেয়? সে কি তার এই ফান্ড ইউটিলাইজেশন শত কোটি টাকা যেই যা যা বলে সে ওখানে ইনভেস্টমেন্ট করতে বলেছিল সেটা কি নেয়? যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো ব্যাংক করবে না ততক্ষণ পর্যন্ত এই ব্যাড লোনের পরিমাণ বাড়তে থাকবে। এবং আপনি খেয়াল করে দেখেন এই ব্যাড লোনটার জন্য আমি যতটুকু জানি বাজারে শোনা যাচ্ছে প্রায় 10,000 কোটি টাকা এবারও কিন্তু বাজারে বরাদ্দ রাখা হচ্ছে। কি জন্য? এই সরকারি ব্যাংক যেগুলো আছে মরা লাশ এগুলাকে ফরমালিন দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো এই ফরমালিনটা আমি কেন দিচ্ছি? সরকারের একটা অব্লিগেশন আছে জব ক্রিয়েশন। প্রশ্ন হলো যে এই জব ক্রিয়েশনটা সরকারের একটা অব্লিগেশন, এটা যেমন সত্যি তেমনি যেই 10,000 কোটি টাকা নিয়ে আপনি ওই ব্যাংকে ফরমালিন কিনে দিলেন, সেই 10,000 কোটি টাকা যদি আপনি অল্টারনেটিভ জব ক্রিয়েশন করেন তার চাইতে বেশি জব ক্রিয়েট হবে, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। কিভাবে? আপনি যদি ওই 10,000 কোটি টাকা আজকে পুঁজিবাজারে দেন 2% সুদে, ওখানে তো বিনা সুদে দিচ্ছেন। ওই 10,000 কোটি টাকা আজকে পুঁজিবাজারে দেন বিনা সুদে, তখন এই পুঁজিবাজারটা ভাইব্রেন্ট হবে, নতুন করে বড় কোম্পানিগুলো বাজারে আসতে সাহস পাবে, ট্যাক্সের পরিমাণ বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে, ইকোনমি শক্ত হবে। তবে আমি ফুরকান ভাইয়ের সাথে একটু ডিফার করি, মানে খুব কিপিং দ্য ফুল রেসপেক্ট অন ইউ, যে আসলে ওনার ইন্টেনশন কিন্তু ভেরি পজিটিভ এবং ওনার সাজেশনও ভেরি পজিটিভ এবং আমি বলবো যে এটা এফেক্টিভ। বাট এখন প্রশ্ন হলো তাহলে কেন আমি ডিফার করি? কারণ আমি ডিফার করছি এই কারণে যে আমি কিন্তু প্রথমেই যেটা বলছি যে আসলে সরকার যদি সিস্টেমটাকে ট্রান্সপারেন্ট না করতে পারে, অ্যাকাউন্টেবল না করতে পারে, এই 10,000 কোটি টাকা যখন সরকার দিবে তখন কিন্তু যারা রাইট পিপল তারা কেউ টাকাটা পাবে না। কারণ কেন পাবে না? তখন পাবে কারা? যারা তদবির করতে পারে, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে পারে, অথবা কোনো না কোনো স্বার্থান্বেষী মহল তার স্বার্থকে প্রপারলি রিপ্লেস করে তারাই কিন্তু টাকাটা নিয়ে যাবে। তাহলে কি হবে? আবারও কিন্তু ওই শেয়ার মার্কেটের লোকগুলো কিন্তু বলবে মাননীয় প্রধানমন্ত্রী তো 10,000 কোটি টাকা দিল, কিন্তু আলটিমেটলি কোথায়? তার কারণ হচ্ছে আমি খুব বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু এটা পুঁজিবাজারের সাথেই সম্পর্কিত। আপনি নিশ্চয়ই জানেন ইএফ ফান্ড, কিন্তু লাকিলি ইএফ ফান্ডটা যখন প্রথম হয় আমি ওয়ান অফ দ্য প্রাইম মিনিস্টার টাস্ক ফোর্সের মেম্বার ছিলাম এবং আমি প্রথম প্রপোজালটা কিন্তু তৎকালীন আইটি টাস্ক ফোর্সে ইম্পোজ করা উঠানোর পরে অ্যাকসেপ্ট হয়েছিল। এখন সেখানে কি কন্ডিশন ছিল? যারা পুঁজিবাজারে যেতে পারবে না সেই জন্য ছোটো কোম্পানিগুলোতে ইকুইটি এন্টারপ্রেনারশিপ ফান্ড বাংলাদেশ ব্যাংক থেকে দিবে। এবং মজার ব্যাপার হলো যে আমি নিজেও কিন্তু সেখানে প্রপোজাল হওয়ার পরে আমার কোম্পানি যখন অ্যাপ্লাই করা হলো, দেখা গেলো আমার কোম্পানি কিন্তু আলটিমেটলি কোয়ালিফাই করে নাই। কেন? আমাকে বললো স্যার তদবির করতে হবে। আমি সরি, আমি তদবির করবো না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কথাটা কেন বললাম? দেখেন, তার মানে আমি বা আমরা বা সরকার প্রধান যে গুড ইন্টেনশন নিয়ে যে কাজগুলো করে সেই কাজগুলো যারা ইমপ্লিমেন্ট করতে যায় তারা কিন্তু সেই কথাগুলো রাখে না। কারণ আজকে যেই কথাগুলো আপনি বললেন যে খুব রাইটলি পয়েন্টেড আউট, যে এই যে আজকে প্রভিশন হচ্ছে, কেন আজকে মানি মার্কেট খারাপ হচ্ছে? কারণ মানি মার্কেটটা খারাপ হচ্ছে হলে এই প্রভিশনগুলো করতে গিয়ে ব্যাংকার যারা, প্রাইভেট ব্যাংকের ওনার যারা, তারা কিন্তু লস মেনে নেবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত 41,000 কোটি টাকারও বেশি অবলোপন করা হয়েছে এবং এই টাকাটা 60,000 কোটি টাকা এখন কুরিন, তার মানে 1 লাখ কোটি টাকার বেশি। আমি সেটাই বলছি, এটা তো উনি বলে দিল ফরমালিন দিয়ে আলটিমেটলি পাবলিক ব্যাংকের কথা বললো, আমি রিপিট করছি না। প্রাইভেট ব্যাংকগুলো কি করছে? প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু আলটিমেটলি দেন দরবার করে তারা যেটা সাকসেসফুলি আমি মনে করি ইমপ্লিমেন্ট করতে পেরেছে সেটা হলো গ্রাহকরা যখন ব্যাংকে টাকা রাখবে সে পাবে কম, কিন্তু আমরা যখন লোন নিচ্ছি আমরা কিন্তু দিচ্ছি বেশি। তার পাবলিক পাচ্ছে 5%, 6%, বিভিন্ন সূত্র দিয়ে টাকা কাটা হচ্ছে, এআইডি কাটা হচ্ছে, আপনার এখন তো আবার SMS এর জন্য টাকা কাটা হচ্ছে, চেক ক্লিয়ারেন্সে টাকা কাটা হচ্ছে, কাটতে 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 কিন্তু আপনি গ্রাহকের 12টা বাজিয়ে দিচ্ছে। লোন প্রসেসিং ফি 2%। আমি যখন লোন নিতে যাচ্ছি তখন কিন্তু আমি কোনোভাবেই কিন্তু 12% পরে বা 13% 12% পাচ্ছে কে? খুব ভালো যারা ক্লায়েন্ট নেগোশিয়েট করতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু 13, 14, 15 এখনো কিন্তু 15। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে আলটিমেটলি আমার এই ব্যাড ডেট যেটা হচ্ছে এটাও কিন্তু আমি পাবলিকের উপরে চাপিয়ে দেওয়ার কারণে কি হচ্ছে, এটাও কিন্তু ইকোনমিতে একটা, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তো নির্দেশনা আছে 5% এর বেশি যেন না হয়। বিদেশি ব্যাংকগুলো মনেই মানে না, এখানে বিদেশি ব্যাংকের তো 10% এর উপরে। বিদেশি ব্যাংকগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি অর্থ কিন্তু রাখা হয় বিদেশি ব্যাংকে। কেন? কারণ এই দেশের মানুষের আর কিছু না হোক এই বোধটুকু আছে যে আমার কোন ব্যাংকটা নিরাপদ। তারা মনে করে যে বিদেশি ব্যাংক, বিদেশিদেরকে পাবলিক যখন বিশ্বাস করে, ওই যে
আমাদের প্রায়শই এখন বলে না যে বাংলাদেশের সব কিছু বিদেশি বিশ্বাস করে, শুধু মুরগি খাওয়ার ব্যাপারে দেশি মুরগি ছাড়া আর সব কিন্তু বিদেশি। তো এখানে এটা তো কিছু করার নেই। ওকে, আমি সৌর ভাইকে জাস্ট ফোন একটু আছে হ্যাঁ সম্ভবত। জি দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি উত্তরা থেকে বলছি, আব্দুল সালাম। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে ডিমেটালাইজেশন করা হয়েছে, জি সেখানে ম্যানেজমেন্ট থেকে মালিকানাকে আলাদা করা হয়েছে, তাই না? জি আপনার প্রশ্নটি করুন। জি প্রশ্ন হচ্ছে কি যে এই মালিকানা থেকে যে ম্যানেজমেন্ট আলাদাই করা হয়ে থাকে, তাইলে আপনার যে ইনসাইডার ট্রেডিং হচ্ছে, তাহলে আপনাদের এত রুলস রেগুলেশন করে কি বেনিফিট আমরা পাচ্ছি বলেন? শুধু জি দর্শক ধন্যবাদ। এখানে যে আগে একটি সমিতি ছিল সেটিকে এখন একটা কোম্পানি করা হয়েছে, কিন্তু আগে সমিতিতে সরাসরি নিজেরা জড়িত ছিলেন, আর এখন কোম্পানি করার পরে বাইরের লোকদেরকে এখানে বসানো হয়েছে এবং তাদের অনেকেরই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে কতটুকু নলেজ আছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। আমি একটু সৌর ভাই, যদি আপনি কিছু মনে না করেন, সৌর ভাই শ্রদ্ধাভাজন মানুষ, আমি আপনার সাথে যেটা আপনি খুব সুন্দর করে বলেছেন যে হ্যাঁ এই 10,000 কোটি টাকা যদি দেয় তাহলে কিন্তু এটা আবার কিন্তু চলে যাবে। আমি যেভাবে দেওয়ার কথা বলেছি সেটা কিন্তু কারো হাতে দিয়ে দেওয়ার জন্য বলি নাই। আমি বলেছি বাজারে বলা হচ্ছে যে যেসব ব্যাংকগুলোর মার্চেন্ট ব্যাংকিং উইং আছে, যেসব মার্চেন্ট ব্যাংকের কিন্তু ব্যাংকিং উইং নাই, তাদেরকে আমি দিতে বলছি না তা না, কিন্তু তাদেরকে সেকেন্ড টায়ারে রাখছি। ফার্স্ট টায়ারে বলছি যেসব ব্যাংকগুলোর মার্চেন্ট ব্যাংকিং উইং আছে তাদের যে প্রিন্সিপাল কোম্পানি, প্যারেন্ট কোম্পানি যেটা, সেটা হলো ব্যাংক, সেই ব্যাংকে দেওয়ার জন্য বলছি। অর্থাৎ ওই ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল যদি 400 কোটি টাকা হয় এবং তার ডিপোজিট যদি হয় 2,000-3,000 কোটি টাকা, সেই ব্যাংক অন্তত এই 10,000 কোটি টাকা যখন কয়েকটা ব্যাংকে যখন ভাগ করে এরকম 2% ইন্টারেস্টে দিবে, সে যখন এটাকে ইনভেস্টমেন্ট করবে বাজারে, অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংক নিশ্চিত থাকবে তার টাকাটা ফেরত পাবে। এটা লোপাট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা অ্যাপারেন্টলি থাকবে না। আমি বুঝছি। আমি আবার এনিওয়ে আমি ডিস্ট্রিবিউশন পর্যায়ের কথা বলছি। তবে আমি ওনার একটা কথা বলে আমি একটু বলতে, যিনি প্রশ্ন করলেন, যে আসলে দেখেন এখানেও কিন্তু সরকারের ইন্টেনশন আমি বলবো অ্যাপ্রিসিয়েবল। প্রথম প্রশ্নটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেন যাওয়া হচ্ছে না। আমার বক্তব্যটা যেটা হচ্ছে যে এখন যে ম্যানেজমেন্টটা করা হচ্ছে স্টক এক্সচেঞ্জে, যে যারা ওনার ছিল বা যারা আগে ডিএসসির মেম্বার ছিল তারাই তো স্টক এক্সচেঞ্জে নিয়ন্ত্রণ করতো, কিন্তু এখন সেটার থেকে বের করে এসে এনে কিন্তু একটা কোম্পানি ফর্ম করা হলো। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা কিন্তু এই ডিসিশনটা কিন্তু ঠিকই ডিসিশনটা নিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে একদিন আমি ওই যে কথাটা ওনার প্রেক্ষাপটে বললাম, যে ইমপ্লিমেন্টেশন এসে দেখা গেল যাদেরকে ইনভলভ করা হচ্ছে তাদেরকে যেই প্রক্রিয়াতে ইনভলভ করা উচিত ছিল সেই প্রক্রিয়াতে ইনভলভ করা হয়নি। এই আইনে তো বলাই আছে 3 বছর সম্পৃক্ততা নেই পুঁজিবাজারের সাথে লাস্ট 3 ইয়ার্স, তার এখানে সে বোর্ডে আসতে পারবেন। তো গত 3 বছরে যিনি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে খুব সম্পৃক্ত না, তিনি আসলে এটার কি উন্নয়ন করবেন? শুধু তাই না, আমি কারো ছোট করতে চাই না, কারণ যেহেতু অনেক ইনভলভমেন্ট সবাইকে আমরা জানি, মানে এটা খুব কষ্ট লাগে যে যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তারা এই মার্কেট সম্পর্কে তাদের কোনো ইন্টারেস্টই নাই। যেই মার্কেট সম্পর্কে তাদের ইন্টারেস্টই থাকবে না, সেই মার্কেটে যদি তারা দায়িত্ব পালন করে তাহলে এই মার্কেট কিভাবে ডেভেলপ হবে? তাতে মন্দের ভালো আমার আগে যারা ছিল, আমি তো মনে করি, কারণ যেহেতু আমি আগের বোর্ডে ছিলাম, আমি তো দেখেছি তারা সবসময় কিন্তু চেষ্টা করেছে মার্কেটটাকে কিভাবে ডেভেলপ করা যায়। তাদের অ্যাটলিস্ট একটা প্রচণ্ড কিন্তু একটা আগ্রহ থাকতো। হ্যাঁ, তার ভিতরে কিছু লোক তো থাকবেই, কিন্তু এখন তো আমার কিছুই হচ্ছে না। এখন আমার নাইমামা থেকে কানামামা ভালো না। ডিএসসি যারা মেম্বার আছেন, যে এখন শেয়ার হোল্ডার, তারা কিন্তু এই কথাগুলোই বারবার বলছেন, এবং কিন্তু যেহেতু এটি আইন পাশ হয়ে গেছে, এটার তো আর কিছু করার নেই। এই কথাগুলো কিন্তু তারা বুঝছেন এবং তারা এই কথাগুলো সব জায়গায় বলার চেষ্টা করছেন। কারণ ইতিমধ্যে ডিএসসি সিএসসি কিন্তু কম্পিউটারাইজেশনের মাধ্যমে অলমোস্ট তাদের কাজগুলোকে কিন্তু ট্রান্সপারেন্টে নিয়ে আসছে। সুতরাং আমরা মনে করি যে আসলে এখানে কিন্তু মেল প্র্যাকটিস আগে যেভাবে ছিল সেটা করার মতো অপরচুনিটি কিন্তু খুবই কম। তো সুতরাং বর্তমানে যদি এখন প্রশ্ন হলো যে আমি আবার একমত যে যেহেতু সরকার অলরেডি একটা আইন করে ফেলেছে, এটাকে কিভাবে আবার আমরা অ্যাক্টিভেট করতে পারি, সেখানেও কিন্তু ডিএসসি সিএসসির মেম্বারদের ভূমিকা ছাড়া সম্ভব না। তাদেরকে কিন্তু ইনভলভ করা যায়, লেটস ফাইন্ড আউট দ্য বেস্ট পিপল ফ্রম দ্য মার্কেট। ভাই, আপনি ব্যবসায়ী নেতা, আপনি বললেন যে আপনার একটি কোম্পানি এখানে তালিকাভুক্ত আছে। যদি ওটা না থাকে, ধরেন আপনি গার্মেন্টস ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী নেতা, এই সেক্টরে আপনি সফল, তাহলে আপনি এত বড় একজন ব্যবসায়ী, আপনি কিভাবে ডিএসসির বোর্ডে যে ওইখানের উন্নয়নের জন্য কাজ করবেন? কারণ আপনার তো সময়টুকু নেই, এবং সেটি হচ্ছে এখানে। শুধু তাই না, যেমন একজন বিচারপতিকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি অবশ্যই আবারও খুব রেসপেক্ট রাখছি, আমি ওনাকে ছোট করার জন্য বলছি না, ডেফিনেটলি ওনার এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাবিলিটি আছে, অ্যাকসেপ্টেন্স আছে বলেই কিন্তু ওনাকে দেওয়া হয়েছে। কিন্তু আমার বক্তব্য হলো উনি তো এটার সাথে সম্পর্কিত না, উনি সম্মানিত লোক,
উনি যোগ্য লোক, কিন্তু এই মার্কেটের সাথে ওনার তো সম্পর্ক নাই। বিজেএমএল লিডার। তো তাহলে সেই কারণে আমি যেটা বলবো যে আসলে এখানে কিন্তু আমি বলবো যে সরকারের উদ্দেশ্যটা ঠিকই ছিল, কিন্তু সেই কারণে আসলে সিলেকশন প্রক্রিয়াটা আসলে প্রক্রিয়াটাতে দেখা উচিত ছিল। সুখান ভাই, পুঁজিবাজার নিয়ে যদি আমরা সরাসরি আসি, যে পুঁজিবাজারে এই মুহূর্তে বিনিয়োগকারী যারা আছেন, নতুন করে বিনিয়োগকারী আসছেন না, যারা আসছেন আইপিওতে অ্যাপ্লাই করছেন, এগুলো অনেক আলোচনা হয়েছে, কিন্তু নতুন বিনিয়োগকারী কেন আসছে না? এই আসবে না, এটা কি কন্টিনিউ হবে যে আসবেই না, আস্থা ফিরবে না? আস্থা তো একটা সময় ফেরার দরকার। ভাই, এটা আমি আপনাকে বললাম তো, আমি যে কথাটা দিয়ে শুরু করেছি সেটাই আমি আবার বলতে চাই যে আস্থা ফেরানোর জন্য কিছু কাজ বাংলাদেশ ব্যাংক করেছে। কি করেছে? যে তারা আপনাকে একটা সুযোগ করে দিয়েছে যাতে করে বিক্রির চাপ না আসে, কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার 2-1টা ব্যাংক যারা অ্যাপ্লাই করেছে তারা যাতে ফার্দার শেয়ার কিনতে পারে তাদেরকে সেই পারমিশনও তারা দিয়েছে, কিন্তু একটা কাজ তারা কমনলি করে নাই, সেটা হলো ওই যে ডেফিনেশন অফ ইনভেস্টমেন্ট, এটা কিন্তু তারা চেঞ্জ করে নাই। এটা চেঞ্জ করলে কিন্তু ব্যাংকের ইনভেস্টমেন্ট করার স্প্রেডটা বাড়তো। তাইলে ওই যে 10,000 কোটি টাকার ফরমালিন কেনার জন্য যে টাকাটা রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে, সেই টাকাটা এখানে আসার কথা না আসলেও হয়তোবা চলতো। তবে যেটা আমি এখনও বলছি, সরকার যেটা চিন্তা করতে পারে যে যদি কিছু টাকা এখানে স্বল্প সুদে দেয়া যায়, সেটা কিন্তু ডেফিনেটলি আপনার বাজারকে চাঙ্গা করবে। আপনি বাজারটাকে 10 থেকে 15 দিন একটু ভালো রাখেন, আমি হলফ করে বলতে পারি এই বাজারে টাকার অভাব নাই। কারণ আজ থেকে 5 বছর আগে মানুষের মাথাপিছু আয় ছিল $560, এজ অফ টুডে আজকে $1,464। টাকার অভাব মানুষের কাছে নাই। আপনার দরকার আস্থা। সে আস্থা ফেরানোর জন্য যেটা করতে হবে সেটা হলো বাজারটাকে ভাইব্রেন্ট করতে হবে। এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই ঘন্টা বাঁধার মতো অবস্থা কিন্তু বড় বিনিয়োগকারীদের নাই। যেমন সরকার 900 কোটি টাকার একটা অনুদান দিয়েছিল, যেটা আমি সেদিনও বলেছিলাম এটা দান খয়রাত। এটা দান খয়রাতের জায়গা না, কারণ এটা কাদেরকে দিয়েছে? ছোট বিনিয়োগকারীদেরকে দিয়েছে। ছোট বিনিয়োগকারীরা কি বাজার ঠিক করতে পারবে? এটা সম্ভব। যারা বড় বিনিয়োগকারীদের 5 থেকে 6,000 বা 10,000 14,000 এরকম একটা ফিগার শোনা যায়, নট লেস দ্যান 5,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি পড়ে আছে, যারা বাজারকে ভাইব্রেন্ট করবে, যারা বাজারের অ্যাক্টিভ কাজ করবে, ইনভেস্টমেন্ট করবে, ওই লোকগুলাকে যদি আপনি বাক্সের মধ্যে আটকে রেখে 900 কোটি টাকা দিয়ে আপনি বাজারকে বলেন যে যারা লস করছে তারা এই টাকাগুলো নিয়ে খেয়ে ফেলাতে, তো সে তো ডাল কিনে আর ভাত কিনে খেয়ে ফেলবে, এরপর ইনভেস্টমেন্ট করবে কোত্থেকে? সো জিনিসটা স্ট্র্যাটেজিক্যালি সিদ্ধান্ত নিতে হবে, স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। সো আমার কাছে কেন জানি মনে হয় যে এই স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমি একটা শব্দকে ইউজ করতে চাই না, সরকারি আমলা। ওনারা যদিও আমলা নয়, আমলাওয়ালা মানে আমার বস, দে আর নট মাই বস, দে আর দি পাবলিক সার্ভেন্ট। ওই যে লোকগুলো আছে, সেই লোকগুলোর যে কাজ করার কথা, যেখানে যে রাইট রোল প্লে করার কথা, যেটা উনি বারবার ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি করার চেষ্টা করছে, যে রাইট পারসন, রাইট পিপল, রাইট পারসন শুড ডু রাইট থিং, এই যে জায়গাগুলো করা, ভাই অর্থমন্ত্রী একার পক্ষে, ওই যে একটু আগে এক ভদ্রলোক প্রশ্ন করছিল প্রধানমন্ত্রীর কানে যায় না, প্রধানমন্ত্রীর কানে যায় না, এটা তো কথা আমি মানতে রাজি না। কারণ অর্থমন্ত্রীর কানে যেহেতু যায়, হয়তো প্রধানমন্ত্রীর কানেও যায়, হয়তো যায় না, কিন্তু প্রশ্ন হলো যদি পারফেক্টলি প্রধানমন্ত্রীর কানে যে থাকে তাহলে উনি এটাতে রিয়েক্ট করার কথা, হয়তো ওনার কাছে অন্য কোনোভাবে গেছে। সো এটাকে ওনার কাছে রাইটলি দিতে হবে, কারণ উনি তো চাচ্ছেন। আপনি বলছেন হয়তো অন্য কোনোভাবে গেছে। এখন এটা যদি আর্থিক খাতের প্রধান যদি আমরা ধরি, মোটা দাগে অর্থমন্ত্রী এটার প্রধান, উনি তো বলছেন যে এই বাজারে আইন কানুন ছিল না, আমি আইন কানুন করে দিয়েছি এবং বাজার ঠিক আছে। আমি কিন্তু না, উনি কিন্তু ঠিকই বলেছেন, বাজার ঠিক আছে, এই শব্দটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। আইন কানুন যে এই সরকার ঠিক করেছে সেটার সাথে আমি পুরোপুরি একমত, এবং এই সরকার বাজারের জন্য যতটুকু পরিমাণ প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু এর আগের ইতিহাসে আমার জানা মতো, আমি বাজারের সাথে সিন্স 1996 ইনভলভ কোনো না কোনোভাবে, আমি কিন্তু ওই রকমভাবে খুব একটা দেখি নাই। বা কমিশনের যেরকম রিস্ট্রাকচারিং বা যেটা সবুর ভাই বললেন, উনি বোর্ডে ছিলেন, ডিএসসির যে আজকে যেগুলো হয়েছে এগুলো কিন্তু হয় নাই। তাহলে আস্থা ফেরানোর জন্য বাজারকে ভাইব্রেন্ট করতেই হবে এবং ওই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে। আর বাঁধতে গেলে সেটা কিন্তু ছোট বিনিয়োগকারী দিয়ে আর সম্ভব নয়, সেটা কিন্তু বড় বিনিয়োগকারীদেরকে দিয়ে সম্ভব, যার মধ্যে ব্যাংক অন্যতম। আমি আবার বলতে চাই, বাংলাদেশ ব্যাংক আপনি খেয়াল করে দেখেন, যদি বাংলাদেশ ব্যাংক আপনি দেখেন তো, রেগুলেটর, দুইটা রেগুলেটর, একটা এসএসসি, একটা বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক যখন অনেক বড় রেগুলেটর, এসএসসি কম্পারেটিভলি ছোট রেগুলেটর মনস্তাত্ত্বিকভাবে, কারণ তার টাকা কম, 3 লক্ষ কোটি টাকা ক্যাপিটালাইজেশন, অন্যদিকে তার প্রায় 1,00,000 কোটি টাকা সেড, মেবি অনেক বেশি ডিপোজিট।
তাইলে যে অত টাকার মালিক সে ওই টাকার লোককে কি খুব একটা হিসাব করতে চাবে না, মনস্তাত্ত্বিকভাবে এটাই সত্যি। বাংলাদেশ ব্যাংকে কাজ করছে 6000 লোক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন 100 লোক। এই যে কোঅর্ডিনেশন গুলো, হ্যাঁ 100 লোক কাজ করছে বিকজ অফ আমার টাকাও কম। 3 লক্ষ কোটি টাকা ওটাকে হয়তো আপনি কস্ট ভ্যালুতে নিয়ে আসলে অনেক কম, কিন্তু ওই 3 লক্ষ কোটি, তাহলে এই যে জায়গাগুলোকে, এই কোঅর্ডিনেশনের জায়গাগুলোকে ঠিক করা এবং মার্কেটটাকে ভাইব্রেন্ট করা, আস্থা ফিরতে বাধ্য। আপনি আস্থা ফিরান, বাজারে টাকার অভাব। 96-এ কি বাজারে টাকার অভাব ছিল? আসবো আপনার কাছে। ছিল না। এই যে ঘন্টা বাঁধবে কে, দেখা যাচ্ছে যে এই আপনি যেটা বললেন বা প্রোগ্রাম ভাই যেটা বললেন যে কেন্দ্রীয় ব্যাংকের একটি ইতিবাচক মনোভাব, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃতভাবে করে নাই। এই যারা ডিএসসিসিতে যারা ছিলেন, যারা লিডার ছিলেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করেছেন। অর্থমন্ত্রীর কাছে গিয়েছেন, বাণিজ্যমন্ত্রীর কাছে গিয়েছেন, পরিকল্পনা মন্ত্রীর কাছে গিয়েছেন, বারবার যেতে তারপরে সাবেক গভর্নর এটা করেন নাই, কথা দিয়েও এটা রাখেন নাই, এই নতুন গভর্নর এসে এটি করেছেন। সরি, আমি শুধু একটু করি, আপনি অবাক হবেন যে ডক্টর মশিউর রহমান সাহেব বলেছে যে আপনারা যদি এটা না করেন তাহলে এর চেয়ে বড় যুক্তি আপনাকে দেখায় না করতে হবে। তাহলে কতটা স্ট্রং পজিশনে সরকার ছিল। এবং এই জিনিসটা তার মানে হচ্ছে যে এইখান থেকেই, এই যে শেয়ার বাজার থেকেই চেষ্টা করতে হচ্ছে। বাজার খারাপ ভালো সেটাই আসলে যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে তাদের আগ্রহটা কম, কারণ এখান থেকে যখন ডিএসসিসি থেকে চেষ্টা করা হচ্ছে তখনই ওইটার সমাধান হচ্ছে, এবং সেটি মানে দীর্ঘদিন ধরে ঘোরাফেরার মানে তদবির করার পর এখন প্রশ্ন হচ্ছে যে তাদের তো দায়িত্ব নাই। ডিএসসির যারা সাবেক নেতা ছিলেন তারা তো আর এখন তেমন কোনো প্রভাবশালী পজিশনে নেই। তো ব্যক্তি পর্যায়ে যে যখন চেষ্টা করা হয় সেটি আসলে কতটুকু, আমি আসলে ঠিক, থ্যাংক ইউ, আমি এই পয়েন্টই কথা বলতে চাচ্ছিলাম যে আসলে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন এবং আমি মনে করি যে অনেকেই আমার সাথে একমত হবেন যে আসলে এই মার্কেটকে যদি আসলে শক্তিশালী করতে হয়, মার্কেটকে যদি আরেকটু স্ট্রেংথ করতে হয়, তাহলে কিন্তু আলটিমেটলি ডিএসসি এবং সিএসসির বর্তমান যে পরিষদ যেভাবে গঠন করা হয়েছে, মেবি সরকার যেই পদ্ধতিতে বা যে আইনের মাধ্যমে এটা করেছে সেই আইনটাকে বহাল রেখেই কিন্তু এটা করা সম্ভব। তার কারণ হচ্ছে যেই কথাটা খুব রাইটলি পয়েন্ট আউট করা হয়েছে যে আসলে যদি চেয়ারম্যান বা বোর্ডে যারা থাকবে তাদের কিন্তু এফেক্টিভ ভূমিকা না পালন করলে আলটিমেটলি কিন্তু বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য নীতি নির্ধারণী যারা আছে তারা কিন্তু এগিয়ে আসবে না। কারণ আমরা আগের বোর্ডগুলোকে কি দেখেছি, কোনো একটা ইস্যুতে যখনই কোনো মার্কেট প্রবলেম হয়েছে তারা কিন্তু সাথে সাথে কিন্তু সেখানে বসে গেছে, ইমার্জেন্সি মিটিংয়ে বসেছে, কি করা যায়, নেক্সট স্টেপ কী করা যায়, কাদের সাথে কথা বলা, তারা কিন্তু দ্রুত মুভ করছে। বাংলাদেশ ব্যাংকে দ্রুত ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাথে মিট করেছে, এসএসসি চেয়ারম্যানের সাথে মুভ করে আলটিমেটলি তারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণে পরে দেখা যাচ্ছে মার্কেটটা আবার একটা ভালো অবস্থানে ফেরত আসছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে মার্কেটটি কিন্তু একটা মানে এমন একটা গতিতে মার্কেট চলছে যে আসলে যারা নীতি নির্ধারণে বসে আছে তারা কিন্তু আলটিমেটলি তারা মার্কেটকে কিন্তু মানে স্ট্রেন্থেনিং করার জন্য যা করা দরকার সেইভাবে কিন্তু ভূমিকা পালন করছে না। তো সুতরাং এখন আমি যদি এখান থেকে বলি যে আবার আইন পরিবর্তন করার জন্য তাহলে আবার 3 বছর লাগবে। জি, তাহলে সলিউশনটা কি? সলিউশন হলো প্রেজেন্ট যে সিস্টেমটা আছে এই প্রেজেন্ট সিস্টেমের সাথে কিন্তু এখন বসে কিন্তু আসলে ফাইট করতে হবে ডিএসসির যারা মেম্বার বা ডিএসসির যারা পরিচালক হিসেবে রিপ্রেজেন্ট করছেন এবং অ্যাট দ্য সেম টাইম যারা মিডিয়া বা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সবাইকে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এর কোনো বিকল্প নাই। কারণ এখন কিন্তু মার্কেট কিন্তু সচল করা, মার্কেটকে পজিটিভে নিয়ে আসা এবং মার্কেটে গুড ইম্প্যাক্ট তৈরি করা প্লাস শেয়ার হোল্ডারদেরকে আবার ব্যাপকভাবে ফেরত আনার জন্য ভূমিকা নেওয়া কিন্তু খুব সহজ। কারণ সরকার, ব্যাংক, রাষ্ট্রপ্রধান, অর্থমন্ত্রী সবাই কিন্তু চাচ্ছে। তাহলে কিন্তু ওই যে কথাটা আবারও বলছি যে আজকে আমি এই চ্যানেলে বসে আছি, এই চ্যানেলে যিনি দায়িত্বে আছেন, যিনি পরিচালনা করছেন, যিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি যদি সচেষ্ট না হন, মালিক পক্ষ যতই চেষ্টা করুক না কেন, আলটিমেটলি কিন্তু চ্যানেলটা তার যে প্রফেশনালিজম নিয়ে বা যেভাবে গেট আপ বা যেভাবে মার্কেটে যাওয়া সেটা কিন্তু হবে না। তো সেই কারণে আমার যেটা মনে হচ্ছে যে আসলে ইউ রাইটলি পয়েন্টেড আউট যে আসলে যে কোনো উপায়ই হোক যে প্রেজেন্ট যে কমিটিগুলো আছে কমিটিগুলোকে এফেক্টিভ করতেই হবে। আপনি যেটা বললেন যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসা, আমরা যদি দেখি যারা আমরা মিডিয়া কর্মী, আমরা আগে যেটা দেখতাম ডিএসসিসির বোর্ডের যারা আছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত হতেন, বিভিন্ন সময় আমাদের সাথে শেয়ার করতেন। এখন যারা বোর্ডে আছেন বলতে এখন এমডি সব আমাদের সাথে আসলে সাংবাদিকদের সাথেই যদি বলি কয়দিন বসেছেন এই গত 5 বছরে। আমরা যদি দেখি এসএসসির কথা দেখি, ব্যক্তি পর্যায়ে হয়তো কোনো জার্নালিস্ট যে বিএসসিসি থেকে কোনো তথ্য নিয়ে আসা হয়, কিন্তু সামষ্টিকভাবে বিএসসিসি কয়দিন বসেছেন, তারা কি করছেন এটা তো দেশের মানুষ জানে না, এটা জানানোর দায়িত্ব তো তাদের। আমার কাছে যেটা আবারও বলবো যে আসলে বাংলাদেশ সরকার কিন্তু ব্যাংকগুলো, প্রাইভেট ব্যাংকগুলোতে কিন্তু এমডি দ্বারা পরিচালিত হয়, সিইও দ্বারা পরিচালিত, এবং লিজিং কোম্পানিগুলো সিইও দ্বারা পরিচালিত হয়, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সিইও দ্বারা পরিচালিত হয়। আর্থিক ব্যবস্থাপনায় গত কয়েক বছরে ধারাবাহিক কিন্তু সাফল্য বয়ে নিয়ে আসছে কিন্তু সিইওদের
নেতৃত্বের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা ভালো সিইও যদি কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানে সে দায়িত্ব পালন করে তার ক্যাপাবিলিটি ভিত্তি করে কিন্তু ওই প্রতিষ্ঠানটা কিন্তু ভালো প্রফিটে চলে আসে। এই মডেলটাকেই কিন্তু আসলে ডিএসসি এবং সিএসসিতে ইম্পোজ করা হয়েছে, যেটা আসলে কিন্তু রাইট পয়েন্ট ছিল না। তার কারণ হচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু দীর্ঘদিন, এটা আজকে না, সেই স্বাধীনতার পর পর কিন্তু ধীরে 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 একটা ইনস্টিটিউশন শেপে আসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে শেয়ার মার্কেট কিন্তু 8-10টা মার্কেটের মতো না, কারণ এখানে কিন্তু আলটিমেটলি যেটাকে বলা হয় যে আসলে এই মার্কেট কিন্তু একটা আনবিলিভেবল অপরচুনিটি বয়ে নিয়ে আসতে পারে, আনবিলিভেবল ধ্বংস বয়ে নিয়ে আসতে পারে। যেমন 96-এ কী করেছে, অনেক মানুষকে কিন্তু আসলে সর্বসন্ত করেছে। আবার একইভাবে বলা যায় যে কিন্তু 96-এর ওই সময়ে যদি আমি বলি অনেক লোক কিন্তু রাতারাতি বড় লোকও হয়েছে, এটাও তো মিথ্যা না। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এই মার্কেট কিন্তু ভেরি সেন্সিটিভ মার্কেট। এই মার্কেট কিন্তু ব্যাংকগুলোর সাথে, কারণ ব্যাংকগুলোও কিন্তু এই মার্কেটের একজন প্লেয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আলটিমেটলি কিন্তু আমি যেটা মনে করি যে আসলে আগেইন আমি বলবো যে ডিএসসির মেম্বার বা যারা ডিএসসির যারা প্রতিনিধি সেখানে আছে বা যারা পুরানো নেতৃত্ব যারা ডিএসসিতে এখন তারা নেতৃত্বে নাই বা আগে যারা ছিল, আমার মনে হয় তাদের জরুরিভাবে বসা উচিত। তাদেরকে বসে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ তারা তো ইতিমধ্যে তো 2 বছর চলে গেল, 2 বছর তারা তো প্রুফ করে পেলো প্রবলেমটা কোথায়। সুতরাং এটাকে এখনই সলিউশন করা দরকার। যদি আইনকে কোনো অ্যামেন্ডমেন্ট করা দরকার, সেটা অ্যামেন্ডমেন্ট করার জন্য কিন্তু আমি মনে করি রাষ্ট্র বা রাষ্ট্রের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলতে হবে। কারণ রাষ্ট্র কী চায়, রাষ্ট্র কিন্তু চায় শেয়ার মার্কেটটা শক্তিশালী হোক। কারণ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের অর্থমন্ত্রী কিন্তু কয়েকবারই যদিও হুঙ্কার দিয়েছেন যে এতদিনের ভিতরে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বা মোবাইল কোম্পানিগুলো যদি না আসে তাহলে তাদেরকে এইভাবে পেনাল্টি করা হবে। কিন্তু আলটিমেটলি উনি পরবর্তীতে কিন্তু এটাকে আর ফলো আপ করে নাই। না করার পিছনে কারণটা হচ্ছে উনি যখন দেখে যে শেয়ার মার্কেট ইটসেলফই ভালো অবস্থানে নাই, সুতরাং উনি কী করে অন্যদেরকে ফোর্স করবে বা অন্যদেরকে নিয়ে আসবে। কারণ একটা সময় তিতাসকে নিয়ে আসছে, বাংলাদেশ সাবমেরিন কেবলকে নিয়ে আসছে বাংলাদেশে, এবং ওয়াসা কিন্তু পাইপলাইনে ছিল, এবং ওয়াসার কিন্তু অলমোস্ট পাইপলাইনে মানে যাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু একদম পাইপলাইনে ছিল, যেগুলো সরকারি খুব প্রফিটেবল অর্গানাইজেশন। তো সুতরাং আসলে আমার বিশ্বাস যে আসলে ডিএসসির নেতৃত্ব কি ভূমিকা নিতে হবে, কারণ তারাই তাদের কিন্তু পেইনটা বুঝতে পারে, এবং তাদের কিন্তু আলটিমেটলি মার্কেট সম্পর্কে তাদের যতটুকু স্ট্রং বা তাদের যতটুকু আমি মনে করি ক্যাপাবিলিটিস আছে, সেটা কিন্তু বাইরের লোকদের কিন্তু ততটুকু নেই। জি, সরাসরি যদি আমরা মার্কেটে একদম মাইক্রো লেভেলে দেখি যে এই মুহূর্তে যারা বিনিয়োগকারী আছেন তারা চেষ্টা করছেন যে একটু টিকে থাকার, হয়তো একসময় বাজার ভালো হবে, এই অবস্থায় আমি লোকসান না করে যদি কোনোটায় লাভ করে কোনোটায় সামান্য লস করে মোটামুটি টিকে থাকা, সেই বিবেচনায় আপনি কোন সেক্টরগুলোকে প্রাধান্য দিবেন? কারণ ব্যাংকিং খাতের যদি অবস্থা দেখেন সেখানে আস্থা অনেক কম, যদিও ফেসবুকের নিচে, দীর্ঘমেয়াদে আপনি বলবেন হয়তো ভালো। টেক্সটাইলের বাজেটের ব্যাপার নিয়ে টেক্সটাইলের ব্যাপার আছে, ফার্মাসিউটিক্যালসের ব্যাপার আছে, সিমেন্ট সেক্টর আছে। বিনিয়োগকারীদের জন্য যদি কিছু পরামর্শ। আমি আপনাকে বলি, সেক্টরের অ্যাডভাইস দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ নয়, কারণ এখানে একটা সেক্টর মানে হলো ওই সেক্টরের সবগুলা কোম্পানি সেক্টরের বিষয়টা এই কারণে বিবেচ্য বিষয়, কারণ যিনি বিনিয়োগকারী তিনি সিদ্ধান্ত নেবেন তিনি ওই সেক্টরের কোন শেয়ারটা কি। এক্স্যাক্টলি। সুতরাং সেখানে আমরা দেখব যে সেক্টর চিন্তা না করে আমরা প্রত্যেকটা সেক্টরেই ভালো কোম্পানিগুলোর দিকে আমরা ঝোঁকার চেষ্টা করি, প্রত্যেকটা সেক্টরেই ভালো কোম্পানিগুলো। তবে একটা জায়গা আমি আপনাকে অ্যাড্রেস করতে চাই, সেটা হলো যে টিকে থাকার জন্য যেটা করতে হবে সেটা হলো, এখন যেহেতু ক্যাপিটাল গেইন, আপনি পুরো কথাটা নিয়েই বলছি আমরা ক্যাপিটাল গেইন নিয়ে, কিন্তু আমরা তার যে আরেকটা আর্নিং আছে ডিভিডেন্ড, সেটা কিন্তু আমরা চিন্তা করছি না। টিকে থাকার জন্য এখন তার যে ডিভিডেন্ডটা আছে, এবারের বাজেটে ডিভিডেন্ডের উপরে ট্যাক্সটা উঠায় দেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি, অন্তত কমপক্ষে 3 লক্ষ টাকা পর্যন্ত। এটা বলার যুক্তি হলো, এবং কোম্পানিগুলোর জন্য ডিভিডেন্ড যে ডিস্ট্রিবিউশন ট্যাক্স আছে 20% যেটা কোম্পানিগুলোকে দিতে হয় সেটা ঠিক আছে, কিন্তু যখন শেয়ার হোল্ডাররা ট্যাক্স পাচ্ছে সেটা যদি নাও দেয় তাতে লস নাই। কারণ একটা লোক যখন আপনার ব্যাংক থেকে লোন নিয়ে ফাইন্যান্স করে, তখন দেখা যায় তার যে ইন্টারেস্টটা সেটা ডিডাক্টিবল, সেটা বাদ দেওয়ার পরে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। তাহলে যে ইকুইটি ফাইন্যান্স করছে তার জন্য কিন্তু এই বেনিফিট নাই। তাহলে সেখানে যদি আমি ডিভিডেন্ডের উপরে ট্যাক্সটাকে এক্সেম্ট করে দিই, দোষের কিছু নাই, লাভ লস কিন্তু এক। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এই টিকে থাকার জন্য ডিভিডেন্ডের উপরে ট্যাক্সটাকে যদি উঠায় দেওয়া যায়, অথবা এটাকে যদি 3 লক্ষ টাকা পর্যন্ত এক্সাম্পটেড করে দেওয়া যায়, এবং আপনি দেখবেন কারো শুধু ডিভিডেন্ড ইনকাম আছে কিন্তু তার কাছ থেকে ট্যাক্সটা কেটে রাখা হচ্ছে, রিফান্ড পাওয়া সম্ভব না, এই জায়গাটাকে বন্ধ করতে হবে একটা লেভেল পর্যন্ত করে। টিকে থাকার জন্য এই ব্যবস্থাটাকে করতেই হবে। একদম শেষ পর্যায়ে আশাবাদী কিনা বাজার নিয়ে? না, বাজার নিয়ে আশাবাদী, এবং সরকারকে আরেকটু যেটা আমরা বারবারই আগেও বলে আসছিলাম যে আসলে যেগুলো পাবলিক লিস্টেড কোম্পানির উপরে যে ট্যাক্সটা যেটা আছে সেটা যদি 10% কমিয়ে দেয়, অন কন্ডিশন যে যারা ডিভিডেন্ড এই পর্যায়ে দিবে, যারা 15%-এর উপরে বা 20%-এর উপরে যাদের ডিভিডেন্ড দিবে তাদেরকে এই পরিমাণ রিবেট দেওয়া হবে, ট্যাক্সটা কমিয়ে দেওয়া হবে। তাহলে হবে কি যে আলটিমেটলি ওই কোম্পানিগুলো কিন্তু আসলে সরাসরি কিন্তু শেয়ার হোল্ডারদের উপকারে চলে আসবে, এবং এতে করে মার্কেটটা কিন্তু আসলে অনেক বেশি শক্তিশালী হবে। শেয়ার হোল্ডারদের ভিতরেও কিন্তু আসলে একটা ডাইরেক্ট প্রণোদনা পাবে, যেখানে সরকারের কোনো
ইনভেস্টমেন্ট নাই, কিন্তু আলটিমেটলি সরাসরি মার্কেটকে কিন্তু আমার মনে হয় যে এনকারেজ আমি জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই, একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হলো কোম্পানির উপরে ডিভিডেন্ডের ট্যাক্স রেট হলো 20%, বাট ইন্ডিভিজুয়ালের উপরে ডিভিডেন্ডের ট্যাক্স রেট অ্যাভারেজে যদি বড় বিনিয়োগকারী হয় 30%। সুতরাং আমি বলবো যে কোম্পানি তো অনেক বড় বিনিয়োগকারী, এই দুটাকে অ্যাটলিস্ট একটা জায়গায় নিয়ে আসা যায়। জি ধন্যবাদ সৌরভ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ফোরকান ভাই আপনাকে আরও ধন্যবাদ। দর্শক এখানে শেষ করছি, আগামীকালকে দেখা হচ্ছে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।